আসসালামু আলাইকুম, আমি শফিউল আলম বাবু। আপনাদের সবাইকে জানাচ্ছি ভালোবাসা এবং ঈদ মোবারক। আজ আমাদের স্টুডিওতে এমন একজন উপস্থিত আছেন যিনি শুধু একজন অভিনেত্রী নন, একটি যুগের প্রতিনিধি, যার হাসিতে সিক্ত হতো কোটি ভক্তের হৃদয়, আর যার কান্নায় পুরো সিনেমা হল কেঁদে উঠত। তিনি আর কেউ নন, চিত্রনায়িকা ববিতা। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। প্রিয় দর্শক, সংসার থেকে অশনি সংকেত সবই তো আমরা সিনেমার পর্দায় দেখেছি, কিন্তু ছোট্ট পপি থেকে কি করে ববিতা হয়ে উঠলেন? আমি যশোরে যখন ছিলাম একেবারে ছোট্ট মেয়েটি ছিলাম, এবং তখন ওই স্কুলে যেতাম। আমি দাওয়াত পাবলিক স্কুলে পড়তাম। ওটা একটি ইংলিশ মিডিয়াম স্কুল ছিল। আমি খুব দুষ্টু ছিলাম, কিন্তু সেই সময় কাটতো, গাছে গাছে থাকতাম, বান্ধবীদেরকে নিয়ে খেলা করতাম। তো কখনো ভাবিনি যে আমি চলচ্চিত্র জগতে আসব। যখন সুচন্দা আপা চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তখন ঢাকায় এসেছি। তো ঢাকায় এসে সুচন্দা আপা অনেক সুন্দর সুন্দর ছবিতে সুযোগ পেলেন, কাজ করলেন, এই সেই। এবং আমি কিন্তু সুচন্দা আপার সাথে মাঝে মধ্যে একটু শুটিংয়ে যেতাম। তো একটি মজার ঘটনা না বলে পারছি না। যখন আমি সুচন্দা আপার সাথে একটি শুটিংয়ে গিয়েছিলাম, কক্সবাজারে শুটিং ছিল। তো আপা শর্ট দিচ্ছে, আর ডিরেক্টর সাহেব ক্যামেরার পিছন থেকে বলছে, না না না, হয়নি হয়নি, আপনাকে আরও দৌড়াতে হবে। সেই বালুর মধ্যে, গরম বালু, সেখানে দৌড়াচ্ছেন, এই করছেন, আবার বলছে পাহাড়ের দিকে যান, আবার বলছেন সমুদ্রে আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন, কাট কাট কাট। কেন? কারণ ওই ট্রলিটা ঠিক মতো হয়নি। তো এইসব দেখে না আমার এত বিরক্ত লেগেছে। ও মাই গড, এই নাকি সিনেমা এইভাবে করতে হবে? আমাকে যদি কেউ বলে, আমি কোনো দিন সিনেমা করব না। এর মধ্যে সুচন্দা আপার কিন্তু বিয়ে হয়ে গেছে জহির ভাইয়ের সাথে। তারপরে তখন জহিরাইন সাহেব আমাকে বললেন যে তুমি আমার একটি ছবি করবে যেটির নাম সংসার। তখন আমার মানে একটি কিশোরী নায়িকা লাগবে আর কি। হ্যাঁ, তো কিশোরী নায়িকা লাগবে। তো আমি বললাম, না না না, আমার এসব ভাল লাগে না, সিনেমাটির নাম আমি করবো না। তো সবাই বলল যে দেখো, তোমার দুলাভাই বলেছেন তুমি যদি না শোনো এটা খুব খারাপ দেখা যায়। সুচন্দা আপা বললেন, হ্যাঁ তুই রাজি হয়ে যা, নাহলে খারাপ লাগবে। তারপরে সংসার ছবিতে আমাকে সুবর্ণা নাম দিয়ে কাজ করা হলো, এবং সেই ছবিতে ঠিক খেলার ছলে কাজ করেছি, বুঝি টুজি নেই, কোনো রকমে করেছি। আনফর্চুনেটলি দ্যাট মুভি ওয়াজ আটার ফ্লপ। মানে গল্পটা বা কোনো কিছু একটু প্রবলেম ছিল, সেই জন্যে ছবিটি চলে নেই। যাই হোক, তারপরে আবার আমি আমার মতো লেখাপড়া করে যাচ্ছি, বন্ধ হয়ে গেল আমার কাজ করা সিনেমাতে। তারপরে বেশ কিছু পরে জহির ভাই একটি ছবি বানাবেন তৎকালীন পাকিস্তানে, উর্দুতে, ওয়েস্ট পাকিস্তানে শুটিং হবে। সেখানে আর্টিস্ট থাকবেন নাদিম, শবনম বেগম, আমাদের শবনম, যিনি ওই সময় ওখানে অনেক ছবি করতেন, এবং সাবিহা, সন্তোষ, রোজিনা, এইসব কাজ করবেন। আমার ডাক নাম পপি, জানেন আপনারা। তখন আমাকে এই করলেন, আমার নামটি দেওয়া হলো ববিতা। আচ্ছা, ববিতা নামটা দিয়েছে, ওই ছবির প্রডিউসার ছিলেন ক্যামেরাম্যান আফজাল চৌধুরী, এবং ওনার স্ত্রী ভাবি বললেন যে আমি ওর নাম দেব ববিতা। তো সবাই বলছে ববিতা নাম তো ভারতে একজন আছে, এটা কি দেওয়া ঠিক হবে? বললো সো হোয়াট, ববিতা আমাদের দেশের মেয়ে হবে, আমাদের ছবিতে করবে, ওটা নিয়ে আমরা চিন্তা করছি না। এই তারপরে সেই জলতে সুরজকে নিচে, এবং এত কঠিন, সেটা হচ্ছে উর্দুতে ডায়লগ বলতে হবে, এবং খুব একটা ডাবিং সিস্টেম না, একদম ডিরেক্ট সমস্ত সব মাইক্রোফোন একদম উপরে, এবং আমাকে উর্দুতে মুখস্থ করতে হবে, উর্দুতে ঠিক প্রোনাউন্সিয়েশন ঠিক থাকতে হবে। এইভাবে আমি ওই ছবিটি করলাম। কিন্তু ছবিটি করার পরে
ওটা স্কেডিউল প্রবলেমের জন্য আর শেষ হয়নি। তখন জহির ভাই বললেন, না মনটা খারাপ হয়ে গেল, পপিকে তো দিয়ে মুভিটা করতে পারলাম না, আচ্ছা এবার একটা বাংলা ছবি করব। আচ্ছা, যে ছবিটি হবে ববিতা নায়িকা এবং রাজ্জাক হবে নায়ক। আচ্ছা, ওই সেই আমার একই কথা, আবার ছবি আবার ছবি, আচ্ছা এটা করো, আর এরপরে আর তোমাকে রিকোয়েস্ট করবো না। মানে আপনার কি অভিনয় করতে ভালো লাগতো না তখন? না, আমি অভিনয়টা ভাবতাম কি অনেক কঠিন, এত কঠিন যে এই যে সুচন্দা আপাকে এক কথা বারবার বলে আবার বার করতে হয়, ফিল্ম সম্বন্ধে কোনো আইডিয়া তো ছিল না, সেই জন্যে ভাল লাগতো না। এই তারপরে যখন ছবিটি শুটিং হবে তখন জহির ভাই তো কত সুন্দর গল্প লেখে, গান লেখেন, সংলাপ লেখেন, তো উনি বলছেন যে তুমি সুন্দর করে শট দাও। তো একটি দৃশ্যে রাজ্জাক সাহেব আমাকে এমব্রেস করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, তো আমি বলছি ও আল্লাহ, এটা আবার কি করে সম্ভব? আমি সংসার ছবিতে ওনাকে বাবা ডেকেছি, আর এখন আবার উনি আমার প্রেমিক হবে, মিষ্টি কথা বলতে হবে? না ভাই, আমি এগুলো করতে পারবো না। তারপরে জহির ভাই দিলেন আমাকে বকা, এগুলো কি সত্যি নাকি, এগুলো তো অভিনয়, সুন্দর করে করো। তারপরে এইভাবে যাই হোক আমি করলাম। ছবিটি রিলিজের দিন সেটি হচ্ছে 14 অগস্ট। ছবিতে অভিনয় করে পারিশ্রমিক পেয়েছিলাম মোটে 12,000 টাকা। আচ্ছা, তো যদিও তখন 12,000 টাকার অনেক দাম ছিল, তো মা বললেন যে ঠিক আছে, তা আমি একটা টয়োটা গাড়ি কিনলাম। তা আমি ভাবলাম এই গাড়িটি নিরাময় ক্লিনিকে যাব আর আমি মাকে দেখাবো, দেখো তোমার মেয়ের প্রথম ইনকাম। হ্যাঁ, এটা খুব শখ করে আমি সেজে গুজে গেলাম। গিয়ে টিয়ে যখন ক্লিনিকে গেছি তখন কেবল আমি দরজা খুলে এক পা নিচে নেমেছি, তখন একটি ছেলে বলছে, তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন, আপনার আম্মা। আমি বলছি, কি আম্মা কি? রুমে গিয়ে দেখি আমার মাকে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে, মানে আমার মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এবং আমি কিন্তু তখন আর কিছু বুঝতে পারিনি, আমি সেন্সলেস হয়ে ওখানেই পড়ে গেছি। এটাই আমার দুঃখ যে আমি আমার মাকে আমি গাড়িটি দেখাতে পারলাম না, আমি কেমন অভিনয় করলাম মা জানতে পারলেন না, এটা আমার প্রচণ্ড একটা কষ্ট ছিল। সত্যি কষ্টের। হ্যাঁ, মা হারানো খুব কষ্ট। একজন তাকে পথ দেখিয়েছেন আর অন্যজন নিয়ে গেছেন বিশ্ব দরবারে। জহির রায়হান এবং সত্যজিৎ রায়, এই দুই মহিরুহের ছায়ায় তিনি বেড়ে উঠছেন। চলুন শুনি সেই অজানা কাহিনী। আপনি তো জহির রায়হানের হাত ধরে সংসার ছবিতে এলেন, আপনার কি মনে হয়েছিল আপনি ইতিহাসের অংশ হতে পারবেন? জহির ভাই আমার মেন্টর, উনি নিয়ে এসেছেন, কিন্তু আমাকে তো সুন্দরভাবে কাজ করতে হবে, চ্যালেঞ্জিং রোলগুলো করতে হবে, ওরকম অভিনয়। তো অভিনয়ের দিকে খুব মন ছিল, এটা সত্যি। আপনি যখন প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, হ্যাঁ, সেই সময়কার অনুভূতিটা বা অভিজ্ঞতাটা শুনতে চাই। এগুলো অনেক মজার মজার ব্যাপার। সেটা হচ্ছে হয়তো আমি শর্ট দিচ্ছি, কাজ করছি, তো ক্যামেরাম্যান এসে লাইট মাপছে, করছে, উনি আমাকে বলছে, আপনি কিন্তু এই বেবি লাইটটা নিয়ে আসবেন। ও তাই বুঝি? তো আমি করেছি কি, শর্টের মাঝখানে হেঁটে গিয়ে লাইটটা এরকম ধরে নিয়ে চলে গেছি। বেবি লাইটটা নিয়ে আসবেন মানে নিতে বলেছে, কিন্তু আমি মনে করেছি ওটা নিয়েই যেতে হবে। তো এই যে মজার জিনিস, এইগুলো আমার খুব পরে যখন ভেবেছি যে কত সহজ সরল ছিলাম, বুঝতাম না। হ্যাঁ। জহির রায়হান আপনার ভগ্নিপতি এবং মেন্টর, তার কোন গুণটি আপনাকে শিল্পী হিসেবে গড়ে তুলেছে? জহির রায়হান সাহেব তো একটা এমন ধরনের পরিচালক ছিলেন, সেই প্রথম থেকে উনি কত সুন্দর সুন্দর জীবন থেকে নেওয়া, তারপরে আনোয়ারা, সখিনা, এগুলো করেছেন। তো এই যে উনি একের পর এক সুন্দর ছবি করেছে। দুঃখের বিষয় আমি জহির ভাইয়ের সাথে বেশি ছবি করতে পারিনি, কয়েকটি ছবি করার পরেই ওনাকে আমরা হারিয়েছি।
তো যার জন্যে ছবি তেমন করা হয়নি। তবে আমি বলবো জহির ভাই যদি আজকে আমাদের মাঝে বেঁচে থাকতেন তাহলে আজকে এই ববিতা হয়তো আরো উপরে উঠতে পারতেন এবং উনি এই যে ইন্ডাস্ট্রিটা আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতেন। সত্যজিৎ রায়ের কাছ থেকে যখন অশনি সংকেতে কাজ করার জন্য প্রথম প্রস্তাবটি পেলেন তখন আপনার প্রতিক্রিয়া কি ছিল? আমি তখন গ্যান্ডারিয়ার বাড়িতে থাকি, আমার বোনের তখন বিবাহ হয়ে গেছে এবং তখন একটা চিঠি এসছে। চিঠিটা লিখেছে যে এরকম তোমাকে সত্যজিৎ রায় বাবু তোমাকে তার ছবিতে নেওয়ার চিন্তা করছে, তো তুমি একটু কলকাতায় এসে দেখা করো। তো আমি মনে করেছি হয়তো কোনো, আমার তো অনেক ভক্ত, তো দুষ্টুমি করছে কেউ, তাই হতে পারে কি, আমি বাংলাদেশের কোথায় এক কোনায় একটা নতুন মেয়ে, আমি ঠিক মতো অভিনয় করতে পারি কি পারি না। আর উনি তো ওই দেশে অনেক সুন্দর সুন্দর বড় বড় নায়িকাকে নিয়েছেন, জয়া ভাদুড়ী, শর্মিলা ঠাকুর, তো এরকম অনেক আমাকে কেন নেবেন। তো এই কথা ভাবার পরে আমি এটাকে খুব একটা গুরুত্ব দিইনি। ইন্ডিয়ান হাই কমিশন থেকে আমাদের একটা চিঠি এলো, ফোন এলো। তো ফোনে বলল যে আপনারা কি এটাকে নিচ্ছেন না, সত্যজিৎ সত্যি ওনাকে নিতে চাইছে। তখন আমার বড় বোন বলল না না না, তাহলে সত্যি আমাদেরকে যেতে হবে। এই তারপরে আমরা কলকাতায় গেলাম, ইন্টারভিউ হবে, রাত্রিবেলায় ওনার বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে কলিং বেল টিপছি, দেখি লম্বা এক ভদ্রলোক দরজা খুলেছেন। আমি আবার করেছি কি, ভেবেছি এত বড় পরিচালক দেখবেন, আমাকে একটু সুন্দর লাগতে হবে, তাই খুব সাজুগুজু করে মেকআপ টেকআপ দিয়ে টিয়ে আমি গিয়েছিলাম। তো উনি দেখে বলে, এ কি তুমি এত মেকআপ নিয়ে এসেছো কেন, আমি তো তোমাকে এই মেকআপে দেখতে চাইনি। তারপর ওনার এই কথা শুনে আমি এত লজ্জা পেয়েছি যে লজ্জায় আমি একদম আরো মুখ নিচু করে বসে গেছি। তো সুচন্দা আপা কে উনি জিজ্ঞেস করছে, আচ্ছা ও এত লাজুক কেন, ও কি অভিনয় করতে পারবে? তো আমার দিদি বলছে, সুচন্দা আপা বলছে, দাদা ও না বেশ কয়েকটি ছবি করেছে, দর্শকরা খুব পছন্দ করেছে ওকে। আচ্ছা ঠিক আছে। তো উনি কয়েকটা স্ক্রিপ্ট আমাকে দিয়েছেন, একটি একটু রোম্যান্টিক, একটি একটু সিরিয়াস টাইপের, এই ধরনের বেশ কয়েকটা স্ক্রিপ্ট আমাকে দিয়ে বললেন তুমি এগুলো মুখস্থ করে কালকে ইন্দ্রপুরী স্টুডিওতে আসবে। তো ইন্দ্রপুরী স্টুডিওতে আমি তোমার টেস্ট নেব। তো যাক আমি গেলাম। ও মা, তোমাকে তো এখন খুব সুন্দর লাগছে, মেকআপ ছাড়াই তো তুমি সুন্দর। মেকআপ ম্যানকে বললেন যে ওনাকে ওকে করো, 8 পরের শাড়ি, একটা সিঁথিতে সিঁদুর দিয়ে দাও, বাস নিয়ে এসো। তো আমি যখন ফ্লোরে গেলাম ক্যামেরার সামনে, আমি খুব নিজের চেষ্টা করছি কি করে এই ডায়লগটা বলবো, কি করে এটা হবে, কি করে আমার এক্সপ্রেশন হবে। উনি লুক থ্রু করে উনি দেখছে, আরে কালকে দেখলাম যে মেয়ে, আজকে তো দেখি একদম অন্যরকম, সিরিয়াস একদম। তো উনি দেখে একদম সুন্দর দেখছেন এবং দেখে বলছেন, ইউরেকা, পেয়ে গেছি আমি আমার অনঙ্গ বউকে পেয়ে গেছি। তোমার দিদি কোথায়, ডাকো। হ্যাঁ, তোমার বোনই হবে আমার অশনি সংকেতের নায়িকা। আচ্ছা, অনঙ্গ বউ চরিত্রে আপনার যে সাধারণ সাজগোজ, হ্যাঁ, সত্যজিৎ বাবু আসলে কি বুঝিয়ে দিয়েছিলেন আপনাকে? ওনার কিন্তু সব ছবিতেই তেমন কোনো মেকআপ কোনো আর্টিস্টের হয় না, আমি যতদূর জানি। আমার ব্যক্তিগত আমার কথা বলার যে স্টাইল, আমার চেহারা, আমার সব কিছুতে দেখে কোথায় যেন মনে হয় উনি অনঙ্গ বউকে আমার মাঝে খুঁজে পেয়েছেন। হ্যাঁ, তো সেই জন্যেই বোধহয় ভালো লেগেছে ছবিতে। তো এইভাবে আমি অশনি সংকেতে কাজ করেছি। আচ্ছা, বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার আপনার যে অভিজ্ঞতা, যেটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির চিন্তাধারার মোড় ঘুরিয়ে দিয়েছিল, সে সম্পর্কে আপনি কিছু বলুন। সত্যজিৎ বাবু আমার কাছে চিঠি লিখতেন এবং আমিও ওনাকে উত্তর দিতাম। তারপরে বলতেন তুমি মুখস্থ করে ফেলবে সব সুন্দর করে, এই তোমার শিডিউল, এই সময় তুমি আসবে।
খুব ভালো। তো আমি আবার একটা চিঠিতে লিখেছি, দাদা আমাকে না বাংলাদেশের কিছু ডিরেক্টর বলছে তুমি বেশি শুকনা পাতলা, তোমাকে একটু মোটা হতে হবে। তো দাদা আমি কিন্তু খুব পান্তা ভাত খাচ্ছি মোটা হওয়ার জন্য। খবরদার তুমি এই কাজটি করো না, তুমি যা আছো খুব সুন্দর আছো, তুমি এই কাজটি করবে না। তারপরে এইভাবে তো ওনার কাজ করলাম, ছবিটি কমপ্লিট হলো। হওয়ার পরে একদিন ফোন দিলেন যে এরকম দেখো আমি তো ফিল্ম ফেস্টিভ্যালে যাব, বার্লিন ফেস্টিভ্যালে, তুমি কি যাবে? আমি বলছি দাদা বলেন কি, আমি আপনার সাথে যে ছবিটি আমি এক ফ্রেমও দেখিনি, আমি জানি না আমি কেমন করেছি, সেই ছবিটি ওখানে প্রথম হবে বার্লিন ফেস্টিভ্যালে কম্পিটিশনে, এবং ওখানেই আমি দেখতে পারবো। তা আমি বললাম অবশ্যই আমি যাব। তা আমি খুব রেডি টেডি হয়ে আমি ওনার সাথে কলকাতায় গেলাম। কলকাতার থেকে আমরা ফ্লাই করলাম ফ্রাঙ্কফুটে তৎকালীন বার্লিন ফেস্টিভ্যালে আমরা যাব। তখন ইমিগ্রেশন অফিসার আমার পাসপোর্ট দেখে বলল, আই এম সরি, আই ক্যানট গিভ ইউ, আই ক্যানট অ্যালাউ ইউ, আই ক্যানট গিভ ইউ। তখন সত্যজিৎ বাবু বলছে কেন? বলছে না, বিকজ শি ইজ হোল্ডিং বাংলাদেশি পাসপোর্ট। তো বাংলাদেশ পাসপোর্ট তখন জার্মান অ্যালাউ করেনি, সেই জন্যে আমাকে দেওয়া হবে না। আমি তো শুনেই একদম কি যে চোখ দিয়ে পানি আসলো যে আমি এত দূর আসলাম আর এখন এখান থেকে আমি বাংলাদেশে ফিরে যাব। তখন সত্যজিৎ বাবু করলেন কি, ফেস্টিভ্যাল কমিটির চেয়ারম্যান সবার সাথে ইংলিশে ওনাদের কিছু কিছু জার্মান ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বললেন, বলে টোলে বললেন যে তোমরা এইভাবে নিচ্ছ কেন, যে সে একজন বাংলাদেশি, সে আমার ছবির আর্টিস্ট, ববিতা সে আমার ছবির আর্টিস্ট, সে কেন যেতে পারবে না। তারপরে অনেক কথাবার্তার পরে তারপরে দেখলাম যে আমি অ্যালাউড হয়েছি, আমি ঢুকতে পারছি। তো এই গেলাম আর কি। পর্দায় আপনি যখন আপনার গানটা দেখছেন, আপনার লিপে গানটা দেখছেন, তখন কি কখনো মনে হয়েছে যে এটা আরো অনেক সুন্দর হতে পারতো? দেখে কোনো সময় মনে হচ্ছে বাহ ভালোই তো করেছি, আবার মনে হয়েছে এই জায়গাটা আমার এরকম করলে ভালো হতো না, নিজে নিজেই ভাবছি। তো এরকম কিন্তু আর্টিস্টদের এটা হয়, হয় না বলবো না। রাইট। সাবিনা ইয়াসমিনের কণ্ঠ আর আপনার অভিনয়, এই দুটোর মধ্যে একটা অদ্ভুত রসায়ন আছে, এই বিষয়ে কি বলবেন? বহুবার সাবিনাকে বলেছি যে দেখুন আপনার গাওয়া গানগুলো আমি যখন লিপ মিলাই তখন কিন্তু অনেকে মনে করে যে এটা বুঝি আমিই গেয়েছি, কিন্তু আসলে তো তা না। সাবিনার অনেক সুন্দর সুন্দর ছবি আমার লিপ মিলানো আছে। রোমান্টিক গানের শুটিংয়ের সময় সেই সময়কার নায়কদের সঙ্গে কোনো মজার স্মৃতি আছে কি? হ্যাঁ, সুন্দর সুন্দর লোকেশন, সুন্দর সুন্দর রোমান্টিক গান, এগুলো যখন ছিল তো হয়তো খুব কাছাকাছি ঠোঁট নিয়েছি, বা ছেলে হিরো আমাকে এমব্রেস করছে, তো সেগুলো মজার। মানে কিরকম আমরা খুব নিজেকে একটু ইয়ে করে শর্ট দিতাম, হয়তো এরকম করে শর্ট দিচ্ছি হ্যাঁ, যাতে শরীরে খুব একটা টাচ না লাগে। এই যে মজার, এইগুলো খুব মজা লাগতো আমার। আপনার অভিনীত কোন গানটি এখনো আপনি গুনগুন করে গান? অনেক সুন্দর সুন্দর গান আছে। আচ্ছা, যেমন আমি একটা গান আমার নিজের প্রিয়, সেটি হচ্ছে সুন্দরী ছবিতে, আমি আছি থাকবো ভালোবেসে মরবো, দোহাই লাগে আমাকে পাগল করো না। এই গানটি আমার খুব ভাল লাগে। এই যে এত সম্মান, এত ভালোবাসা, এত পুরস্কার, এই এত কিছুর ভিড়ে ববিতা আসলে কোনটাকে বেশি আগলে রাখতে চান? টানা 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, এই সাফল্যের ভার কি কখনো আপনাকে চাপে ফেলেছে? হ্যাঁ, আমি 3 বার করেছি, সেই ছবিগুলোতে আমি মন দিয়ে কাজ করেছিলাম বিধায় আমি আজকে হয়তো সেই তখন পুরস্কারগুলো পেয়েছি, এবং পরবর্তীতে আরও অনেক ছবি করেছি। সুভাষ দত্তের বসুন্ধরা, তারপরে ডুমুরের ফুল, শেখ নিয়ামত আলী দহন ছবি, যেটি কার্লোভা ব্যারি ফেস্টিভ্যালে গিয়েছিল এবং অনেক সুনাম করেছে। বলেছে যে দেখো তোমাদের দেশে তো এত সুন্দর সুন্দর ইকুইপমেন্টস নাই, ক্যামেরা এত
তো এত সুন্দর ছবি তোমরা বানাও, এটা তো খুব অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, এই গল্পটা ছিল সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের উপরে। তো ছবিটিতে কাজ করে বেশ সুনাম হয়েছিল এবং আমার একটা পরিচিতি হয়ে গেল তখন। ববিতা, শি ইজ হিরোইন অফ রয় সত্যজিৎ রেস মুভি। তো তারপরের থেকে বিভিন্ন ফেস্টিভ্যালে আমি পার্টিসিপেট করার সুযোগ পেলাম। আপনার এই দীর্ঘ যাপিত জীবনে আপনার সবচেয়ে প্রিয় পুরস্কার কোনটি? আমি প্রায় 70টা মতো ছবি পুরস্কার পেয়েছি এবং সিনেমা করেছি প্রায় 350 মতো। আচ্ছা। এবং এই সমস্ত ছবি করে প্রচুর সুনাম অর্জন করেছি। 2025 সালে ডালাসে ওখানকার মেয়র আমাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছে এবং ওরা অ্যানাউন্স করেছে ববিতা ডে, 5th অগস্ট ইজ ববিতা ডে। এটা একটা বিরাট পাওয়া, এটা সাধারণত সহজে পাওয়া যায় না। সব কিছুর ঊর্ধ্বে আমি বলবো যে পুরস্কারটি রিসেন্টলি পেয়েছি, 21 পদক। এটা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। বিদেশের মাটিতে যখন লাল গালিচায় হাঁটতেন তখন দেশের কথা ভেবে কতটা গর্ববোধ করতেন? দেশের কথা তো অবশ্যই। এই যে আমাকে বলা হতো বিভিন্ন ফেস্টিভ্যালে যে এই মেয়েটি, শি ইজ ফ্রম বাংলাদেশ, তো বাংলাদেশ কথাটা শুনলেই তো নিজের কাছে কি গর্ববোধ করতাম। এবং আমি তখন যে যেতাম ফেস্টিভ্যালে, তখন আপনার ওই যে আমাকে দিয়ে, ববিতাকে দিয়ে তারা ওই ফেস্টিভ্যাল পতাকা উত্তোলন করতো এবং ক্লোজিং সেরেমনি হতো, এইসব আমাকে দিয়ে করা হতো। তো এটা কত বড় অনার। আন্তর্জাতিক অঙ্গনে আপনার সমসাময়িক অভিনয় শিল্পী যারা ছিলেন তাদের সাথে আপনার যোগাযোগের অভিজ্ঞতা কেমন ছিল? যোগাযোগ বলতে আমি যেমন সৌমিত্র বাবু, পাকিস্তানের ফয়সাল, নাদিম, এদের সাথে কিন্তু আমার মাঝে মধ্যে ফোনে কথা হতো, দেখা হতো, কোনো ফেস্টিভ্যালে দেখা হয়ে যেত। নতুন প্রজন্মের অভিনয় শিল্পীরা যখন আপনাকে আইডল মনে করে তখন আপনার অনুভূতি কি হয়? অনুভূতি তো ভালো লাগবেই, কিন্তু আমি যেন মন চায় ওদেরকে বলতে যে দেখো, তোমরা কিন্তু শুধু অভিনয় করছো ক্যামেরার সামনে, এটা ভেবো না। সিনেমা মানে যে শুধু অর্থ উপার্জন তা কিন্তু নয়। আমি এখনকার শিল্পীদেরকে বলবো, অর্থই সব কিছু নয়। তোমাদেরকে বড় শিল্পী হতে হলে অনেক কিছু করতে হবে, সুন্দর সুন্দর ছবিতে কাজ করতে হবে, দেশের কথা ভেবে যে আমি বাংলাদেশের আর্টিস্ট, আমি বাংলাদেশের নাগরিক, আমাকে দেশকে করতে হবে যে আমি এই দেশেরই একজন শিল্পী। সোশ্যাল মিডিয়াতে আপনার ভক্তদের সাথে আপনার ইন্টারাকশন কেমন হয়? আমি কিন্তু ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, এগুলো কারোর সাথে যোগাযোগ নাই। এবং অনেকে বলে, আমাকে অনেক ভক্তরা বলে আপনার সাথে কিন্তু ফেসবুকে আছি। আমি বলছি না, আমার তো ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই, আপনি কি করে হলেন? তো ওরা করে কি, এই মানে ফেক ফেসবুক থাকে। তো সেজন্য আমি কারোর সাথে, আর আমি যেটা মনে করি আমার পার্সোনাল ব্যাপারগুলো সবাই জানুক, শুনুক, এটা যেন ওইভাবে না আসতে পারে। নায়ক রাজ্জাক সাহেবের সঙ্গে আপনার একটা দারুণ জুটি ছিল, অফ স্ক্রিনে আপনাদের বন্ধুত্বটা কেমন ছিল? আমি কিন্তু রাজ্জাক সাহেবকে কখনো ভাবিনি যে উনি একজন নায়ক, মনে করতাম আমাদের পরিবারের একজন। আপনি সহকর্মীদের মধ্যে কাকে সবচেয়ে বেশি মিস করেন? রাজ্জাক সাহেবকে মিস করি, জাফর ইকবালকে মিস করি। জাফর ইকবাল এমন একটা ছেলে ছিল, হি ওয়াজ ভেরি স্মার্ট, গুড লুকিং, হ্যান্ডসাম, এবং অভিনয় ভালো করত। এবং ওর আর একটা গুণ ছিল, সে গান গাইতো, খুব সুন্দর গিটার বাজিয়ে বাজিয়ে গান গাইতো। আর মজা হচ্ছে, শুটিংয়ের ফাঁকে ফাঁকে আমরা লাঞ্চ ব্রেকে আমাকে বলতো, তোমাকে আমি ইংলিশ গান কিভাবে গাইতে হয়, গিটার বাজিয়ে উনি আমাকে শিখাতো। তো এগুলো আমি এখন খুব মিস করি আসলে। জাফর ইকবালের সাথে আপনার একটা রসায়ন নিয়ে সবার মধ্যে একটা গুঞ্জন ছিল, আসল সত্যটা কি? আসল সত্যটা হচ্ছে, আমার কিন্তু ওই সময় বয়সটা খুব কম ছিল যখন জাফর ইকবালের সাথে ছবি শুরু হয়েছে। তখন আমার 15-16 বছর বয়স, একটা কিশোর।
কিশোরের যে ভালো লাগা, ভালোবাসা, এটা কি কখনো ভোলা যায়? এটা ভোলা যায় না। তো আমরা একসাথে কাজ করেছি এবং সত্যি কথা বলতে ও আমার ভালো বন্ধু ছিল এবং ও কিন্তু আমাকে খুব ভালোবাসতো। আমিও যে বাসিনি তা বলবো না। তখন আপনি হয়তো বলবেন, আচ্ছা তাহলে বিয়ে হলো না কেন? বিয়ে হয়নি, এটা হচ্ছে ভাগ্যের বিষয়। ভালোবাসা প্রেম হলেই যে বিয়ে হতে হবে এমন কোনো কথা নাই। আপনার কেরিয়ারের মধ্য গগনে এসে বিয়ে করার সিদ্ধান্তটা কি সঠিক ছিল? কেন জানি না, আমি সবসময় বলতাম আমি বিয়ে করব না, করব না। বাবা তখন মৃত্যুশয্যায় ছিলেন। তো বাবা বললেন যে না, তোমাকে বিয়ে করতেই হবে, কারণ চম্পা আমার ছোট বোন, ওর বিয়ে হয়ে গেল, ও আমার সব ঘর সংসার, আমার ড্রেস কি হবে, আমার চুল কি হবে, মেকআপ কি হবে, সব এগুলো বলে দিত। তো তখন বাবা বললেন তাহলে তো আমার মেয়ে এখন একা একা খুব অসুবিধা হবে। তো তখন বললেন যে না মা, তুমি যখন তোমাকে আমি মৃত্যুর আগে তোমাকে দেখে যেতে চাই, তুমি বিয়ে করেছো। পর্দার ববিতা এবং রান্নাঘরের ববিতার মধ্যে পার্থক্য কতটুকু? ববিতা ক্যামেরার সামনের ববিতা, আর বাস্তবে আমি পপি, আমি একজন নারী, একজন মা, একজন স্ত্রী। আমি আমার রান্নাঘরের, আমি কিন্তু রান্না ভালো করতে পারি, অনেক কিছু পাকাতে পারি। আমার ছেলে, যখন আমি কানাডায় যাই, আমার ছেলে বলে আম্মু একটু রান্না করো না, তা আমি সুন্দর সুন্দর রান্না করে ওকে খাওয়াই, ও খুব প্রশংসা করে। জীবনসঙ্গীর অপূর্ণতাকে অনুভব করেন? এখন সময় আপনি কিভাবে কাটাচ্ছেন? আমি কিন্তু এখন সময় কাটাই, সেটি হচ্ছে আমি যেমন ফুলের গাছ কি যে ভাল লাগে, ফুল ফুল ফুল, চারিদিকে ফুল থাকবে। আমার বাগানে বেশ, আমি থাকি 11 তলায়, কিন্তু বাঁশঝাড় আছে। আমি আবার আমার ভাই বোন যারা আছে সবাইকে নিয়ে আমার ছাদে মাটির চুলোতে, মাটির হাঁড়িতে সুন্দর সুন্দর রান্না করে আমরা সব বসে বসে খাওয়া দাওয়া করি, পিকনিকের মতো করি। আর যদি আমাকে আমার আত্মীয়স্বজন বলে চলো আমরা বাইরে কোথাও 5 স্টার বা এখানে ওখানে খেয়ে আসি, আমি ওতে রাজি না। ববিতা আপা, আমরা আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি খুব দ্রুত সেই প্রশ্নের এক কথায় উত্তর দিতে হবে। এটাকে বলছি আমরা র্যাপিড ফায়ার। এক শব্দে ববিতা, শান্ত নাকি জেদি? শান্ত। রান্নাঘর নাকি মেকআপ রুম, কোনটি বেশি পছন্দ? মেকআপ রুম। প্রথম প্রেম কত বছরে? 15 কি 16। ভয় পান কোনটিকে, আরশোলা নাকি একাকিত্ব? আরশোলা ভয় পাই। অবসর কাটান কিভাবে, বই পড়ে নাকি পুরনো দিনের গান শুনে? পুরনো দিনের গান শুনে। নিজের অভিনীত কোন ছবিটি আপনি আবার রিমেক করতে চান? গোলাপি এখন ট্রেনে। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল কোনটি? আর আমার মনে হয় আমি ভুল তো আমি তেমন দেখি না। আমি যে কষ্ট করে যেভাবে একটি পর্যায়ে পৌঁছেছি, দর্শকদের ভালোবাসা পেয়েছি, আমি ববিতা হয়েছি, সেখানে আমি যদি বলি আমার ভুল এটা ছিল, ওটা আমার বলাটা ঠিক হবে না। সেরা জুটি রাজ্জাক ববিতা নাকি জাফর ইকবাল ববিতা? জাফর ইকবাল ববিতা। প্রিয় পরিচালক সত্যজিৎ রায় নাকি জহির রায়হান? সত্যজিৎ রায়। প্রিয় চরিত্র অশনি সংকেতের অনঙ্গ বউ নাকি গোলাপি এখন ট্রেনের গোলাপি? অশনি সংকেতের অনঙ্গ বউ। শুটিংয়ের প্রিয় জায়গা স্টুডিওর সেট নাকি আউটডোর লোকেশন? আমার কাছে আউটডোর লোকেশন। জীবন মানেই তো প্রেম, বিরহ, ট্র্যাজেডির সংমিশ্রণ। তারকাদের জীবন নিয়ে তো বিভিন্ন সময়ে কম আলোচনা হয়নি। আমরা একটু সাহসের সাথে সেই আলোচনায় যেতে চাই। আপনার জন্য আফগান নায়ক ওয়াহিদ আত্মহত্যা করেছিলেন, কথাটা কি সত্যি নাকি না, গুঞ্জন? এটা একেবারেই মিথ্যে, সত্যি না। আমি তখন খুব পার্কে হাঁটছি, তো এক সময় একটি বিদেশি মেয়ে আমাকে দেখে বলছে, এক্সকিউজ মি, আর ইউ ম্যাম ববিতা? আই সেড ইয়েস। So can I request you one thing? I said what? So look, I am Afghan hero
Wahid is my cousin, so I want to he told me something to you. I said, what? তুমি বোধহয় ওনার সাথে ছবি করেছো, তো সেই ছবিতে আফগান ওয়াহিদ কাজ করেছে, তো সেই ছবিটি আফগান কোনোদিন ওয়াহিদ সেই ছবিটি দেখেনি, তো আমাকে রিকোয়েস্ট করেছে তোমাকে খুঁজে বের করে ওই ছবির একটা ভিডিও ক্যাসেট যেন ওনাকে আমি পাঠাই। তাই নাকি? যাই হোক, আমি বহুত কষ্টে ছবিটির ক্যাসেট জোগাড় করলাম। I will call him and I will present it to him. He will be very happy. So যখন আমি গেছি, গিয়ে ফোন করেছি যে দেখা করব, তখন ওখান থেকে একজন বলল, তুমি কি জানো না ও কয়দিন হলো মারা গেছে? মারা গেছে কি করে? বলল যে এরকম ও শুনেছি ওর বাবা মার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সম্পত্তি নিয়ে, ওর ছেলে মেয়ে আছে, স্ত্রী ছিল, কিন্তু আরেকটা কথা শুনেছি, বলল যে হি ওয়াজ অ্যালকোহলিক, তারপরে ও অসুখ বিসুখ হয়ে ও পৃথিবী ছেড়ে চলে গেছে। জীবনের সব গল্পে পূর্ণতা থাকে না, কিছু গল্প অসম্পূর্ণ থেকেও সুন্দর। পর্দার বাইরে ববিতা কি কখনো অপূর্ণ প্রেমের জন্য দীর্ঘশ্বাস ফেলে? এটা আমার গোপন কথা, এটা আমি বলবো না। ঠিক আছে। প্রেম ভালোবাসা নিয়ে আপনার জীবন দর্শন কি? প্রেম ভালোবাসা বিশ্বাস, একে অপরকে যদি বিশ্বাস না করতে পারে সেই প্রেমের কোনো অর্থ হয় না। দরিদ্র বা অভাবী চরিত্র করার সময় তখনও আপনার মেকআপ ছিল একটু কটকটে, এটা কি বাস্তবতাকে ক্ষুণ্ণ করেনি? আমাকে পরিচালক মেকআপ দেখে থাকে মেকআপ ম্যান, এটা আপনারা জানেন, ক্যামেরাম্যান দেখে থাকে ক্যামেরা কেমন আসছে, আর সর্বসাকুল্যে পরিচালক দেখে থাকেন যে তার কি গেটআপ হবে, কি ড্রেস হবে, কোনটা তার চরিত্রের সাথে যাবে। তো সেটা আমি সেইভাবেই করেছি। তারপরেও যদি আমার কোনো ভুল থেকে থাকে, সেটা আমার হয়তো ভুল ছিল। সেই সময়কার সিনেমা পাড়া একটা গুঞ্জন ছিল যে শাবানা ববিতার সাথে একটা অন্তর্দ্বন্দ্ব তুঙ্গে। আসলে বিষয়টা কি ছিল? এটা কিন্তু আমি বলবো একদম মিথ্যে কথা। আমাদের শিল্পীদের মাঝে এত সুন্দর একটা সম্পর্ক, আমি আগেও বলেছি, আমাদের শিল্পীদের সাথে একসাথে কাজ করেছি, উনি হয়তো এক ছবিতে, আমি আর এক ছবিতে, তাতে কি আছে, কিন্তু পর্দায় সেটা হবে, দর্শকরা বিচার করবে যে আর্টিস্ট ববিতা বেশি ভালো না শাবানা বেশি ভালো, এটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে আমাদের সম্পর্ক এত ভালো ছিল, যেমন আমি বলি, শাবানা ম্যাডামের যখন সন্তান জন্মগ্রহণ করেছে, আমি তাকে ফুল নিয়ে দেখতে গেছি। আমরা একটি সময় কক্সবাজারে খুব শুটিং করতাম, তো উনি একদিন আমার রুমে এসে বললেন, ববিতা শোনো, তুমি তো অনেক মডার্ন ড্রেস পরো, তো আমাকে তোমার একটা সুন্দর ড্রেস দাও, আমি একটা গানের মধ্যে পরবো। আমি বললাম, আপা আমি দেব, কিন্তু আমি তো খুব শুকনা, আমারটা কি আপনার গায়ে লাগবে? বললো যে দাও, আমি নিজে সেলাই করে আমি ওটা পরবো। দেখি সত্যি সত্যি উনি পরেছে। আচ্ছা। তারপরে আমি বলবো হয়তো ওনার সাথে আমার কখনো কোথাও দেখা হয়ে গেছে, এবং উনি আমার দিকে তাকিয়ে আছে ছলছল করে, আমিও তাকিয়ে আছি, ওনার চোখ দিয়েও পানি পড়ছে, আমার চোখও পানি পড়ছে। এই যে আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, এটা কিন্তু ছিল সব সময়, এবং এখনো উনি আমাকে ফোন করেন, আমিও ওনাকে ফোন করি। বর্তমান সময়ের সিনেমার মান এবং রুচি নিয়ে আপনি কিছু বলেন। মান রুচি এক তো হলো, এখানে কিন্তু ভালো ভালো সিনেমা হল নাই, তারপরে যারা লিখতেন স্ক্রিপ্ট করতেন সেরকম এখন বেঁচে নাই, ভালো পরিচালক নাই। তো সেই জন্য এখনকার ছবি কি সেই আগের মতো হয়? তখনকার ছবি তো আমাদের সময় যে ছবিগুলো হতো, মানে মাসের পর মাস সিনেমা হলে চলছে, সিলভার জুবলি হচ্ছে, গোল্ডেন জুবলি হচ্ছে, এগুলো তো এখন হয় না। আমরা আবার একটু ফিরে যেতে চাই পেছনে, অতীতে। আপনি একটা সময় পার করে এসেছেন ঈদ, ছোটবেলায় ঈদ করতেন, তখন কেমন লাগতো আর এখন কেমন লাগে?
ওহো, ছোটবেলার ঈদ তো কি যে মজা ছিল। তখন ছোটবেলায় কবে চাঁদ দেখব, কবে ঈদ হবে, এবং ঈদের সময় সেই বাবা মা কি জামা কাপড় কিনে দেবে, সেগুলো দর্জি সেলাই করবে, কাটবে। আমরা সেই দর্জির দোকানে গিয়ে বসে থাকতাম, আমার এই কাপড়টা যেন কেউ না দেখতে পারে, ঈদের দিনই আমি পরবো। সেই বসে বসে কাপড়ের পিসগুলো নিতাম। ঈদই পাবো, সেই ঈদ পাওয়ার জন্যে, ঈদি পাওয়ার জন্যে আমি সবাইকে সালাম করতাম, বড় বড় লম্বা লম্বা সালাম। আপনার পরিবারের প্রত্যেকেই অভিনয়ের সঙ্গে জড়িত, তো তাদের ব্যাপারে কি কথা বলবেন? আমাদের মধ্যে একটা খুব সুন্দর একটা সম্পর্ক, কারণ আমার বাবা মা বেঁচে থাকতে বলেছিলেন, আমার বড় বোনকে বলেছিলেন, সুচন্দা আপাকে, যে দেখো আমরা তো চিরকাল বেঁচে থাকবো না, তো আমরা না থাকলে তুমি বড় বোন গাছের ছায়া হিসেবে তুমি সমস্ত ভাই বোন যারা আছে তাদেরকে ভালোবাসবে, তার দুঃখে সুখে এগিয়ে যাবে। এইভাবে শিখেছিলেন বলে আজকে আমরা এত, আমাদের বন্ডিংসটা এত সুন্দর, এত চমৎকার। একটা গান ছিল ছন্দা, চম্পা আর ববি। ও হ্যাঁ, তো ওইটা হচ্ছে তিন কন্যা ছবি, তিন কন্যা তিন ছবি, তিন কন্যার এক ছবি। এক ছবি। ওই ছবিটাতে এই গানটি ছিল। এটা আমার আব্বার ইচ্ছায় হয়েছে। আব্বা সুচন্দা আপাকে বলেছিলেন যে দেখো, তুমি আর ববিতা তো একসাথে কাজ করেছো, চম্পাকে তো আমি দেখিনি, তো আমার মৃত্যুর আগে আমি দেখে যেতে চাই যে তোমরা তিন বোন এক ছবিতে কাজ করছো। তো সুচন্দা আপা অনেক চিন্তা ভাবনা করে গল্প রেডি করেছিলেন, উনি প্রডিউস করেছিলেন, তারপরে সেই ছবি বানিয়েছেন, তৈরি হয়েছে। আব্বা দেখে খুব খুশি হয়েছিলেন। আপনি আমাদের সেটে আসার আগে বলছিলেন যে বাংলাদেশ টেলিভিশনে এই প্রথমবার এলেন, সত্যি কি প্রথমবার এলেন? হ্যাঁ, এটা কিন্তু সত্যি। আচ্ছা, এই তাহলে প্রথম এসেছি। বিটিভির দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দর্শকরা, আপনারা আমার অনেক ছবি দেখেছেন, অনেক গান দেখেছেন, আপনাদের ভালোবাসায় আজ আমি ববিতা হয়েছি। ববিতা হয়েছি বিধায় আমি আজকে ইন্টারন্যাশনালি নিজের দেশের, আমি একটি সময় দেশের পতাকা নিয়ে সারা পৃথিবী ঘুরেছি, এবং সবাই বলেছে এই মেয়েটি ববিতা বাংলাদেশের। তো এই যে ব্যাপারগুলো, তো সেগুলোর জন্যে আমি অনেক অনেক খুশি। আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ববিতা আপা, আপনার সাথে সময় কাটিয়ে মনে হলো একটা জাদুকরী সময় পার করেছে। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশনে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য, বাংলাদেশ টেলিভিশনের সকল দর্শককে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, কারণ আমি বাংলাদেশ টেলিভিশনে এই প্রথম এসেছি এবং কথা বলতে পারছি। আপনাদের সবাইকে পেয়ে কি যে ভালো লাগছে। বিটিভির দর্শক যারা, তারা সবাই ভালো থাকেন। সবাইকে আমার শুভেচ্ছা। সুস্থ থাকেন আর সব সময় হাসবেন, হাসলে সুন্দর থাকবেন। ধন্যবাদ। ববিতা আপা, আজ আপনার সাথে গল্পে গল্পে আড্ডা দিয়ে মনে হলো আমি যেন এক জাদুকরী সময় ফিরে গিয়েছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে আসবার জন্য। প্রিয় দর্শক, কিংবদন্তিরা বেঁচে থাকেন আমাদের হৃদয়ে। ববিতা শুধু একটি গল্প নয়, একটি ইতিহাস। আজ আমরা সেই ইতিহাসের কিছু পাতা উল্টে দেখলাম। আমরা আবারও আপনাদের সামনে হাজির হব অন্য কোনো গল্প নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।